জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানি মৃধা। মিটফোর্ড হাসপাতাল চত্বরে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে সেই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তির প্রায় বস্ত্রহীন রক্তাক্ত দেহ, যেখানে পাথর দিয়ে নিথর দেহে আঘাত করছে। ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় এটি মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটক। পুলিশ জানিয়েছে ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধিতার জের ধরে সোহাগকে হত্যা করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল ২ জন সহ মোট ৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় মিছিল বের করেন শিক্ষার্থীরা। স্লোগানে হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করেন তারা। মিছিলটি হলপাড়া প্রদক্ষিণ করে ভিসি চত্বর গিয়ে শেষ হয়। এ সময় দেশের বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ সহ সব অপরাধের বিচার দাবি করেন তারা। অভ্যুত্থানের 1 বছরও আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি না হয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। রাতে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মিছিলে ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশের নেতাকর্মীরাও অংশ নেন। স্লোগানে বিচারের দাবি তোলেন তারাও। ক্যাম্পাস থেকে পুরান ঢাকার তাঁতীবাজার মিটফোর্ড হাসপাতালের সামনে দিয়ে প্রদক্ষিণ করে মিছিলটি ফের ক্যাম্পাসে এসে শেষ হয়। এদিকে এই ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নিয়ে কোতোয়ালি থানায় যান এনসিপির কয়েকজন নেতাকর্মীরা। অভিযুক্তরা যাতে রাজনৈতিক পরিচয়ে ছাড় না পায় সে বিষয়ে দাবি জানান তারা। চাঁদা না দেওয়ার কারণে বাইকে পাথর নিক্ষেপ করে সেই জাহিলিয়াতের মতো হত্যা করা হয়। এই অত্যাচার, এই নির্যাতন আর কেউ সইবে না। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন। নতুন বাংলাদেশে আমরা আর কোনোভাবেই কোনো চাঁদাবাজ, দর্শক, হত্যাকারীদের হাতে আমাদের বাংলাদেশ ছেড়ে যেতে আমরা পারি না। যারা মনে করছেন পার পেয়ে যাচ্ছি, তাদেরকে ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি দিচ্ছি, আপনার পার ঠিকই পাবেন, কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে পার পাবেন। অপরাধী যত শক্তিশালী শেল্টারই থাকুক না কেন, তার পেছনে যেই রাজনৈতিক পরিচয় থাকুক না কেন, তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে, গ্রেপ্তার করতে হবে। আমরা এলাকাবাসীকে নিয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। মিটফোর্ডের ঘটনায় কয়েকজন নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। সন্ধ্যায় যুবদলের এক বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। এছাড়া স্বেচ্ছাসেবক দলের কালু নামের একজন এবং চকবাজার থানা ছাত্র দলের সদস্য সচিব অপু দাসকে আজীবন বহিষ্কারের কথা জানিয়েছে তাদের নিজ সংগঠন। এদিকে শুক্রবার রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নৃশংস এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম ও কুষ্টিয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ একাধিক অঙ্গ সংগঠন। রাত 8টার দিকে চট্টগ্রামের প্রেস ক্লাব জামাল খান 16 শহর বিক্ষোভ মিছিলে যোগদান শিক্ষার্থীরা। বিক্ষোভে আন্দোলনকারীরা জানান, সারা দেশে চাঁদাবাজের অভয়ারণ্য পরিণত হয়েছে, প্রত্যেকটা জেলায় চাঁদাবাজি হচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজধানীর পুরান ঢাকায় চাঁদা না দেওয়ায় পাথর মেরে একজনকে হত্যা করা হয়েছে। দেশে এমন বর্বর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে কুষ্টিয়াতেও একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দ্রুত হত্যাকারী যুবদল নেতার সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানান। এদিকে খুলনায় মাহবুব মোল্লা নামে এক যুবদল নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 1:30টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাশায় নিজ বাসার সামনে তাকে
হত্যা করা হয়। নিহত মাহবুব দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাসার সামনেই মোটরসাইকেলে ৩ দুর্বৃত্ত এসে মাহবুবকে গুলি করে এবং রক কেটে হত্যা করে। স্থানীয়রা মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কুয়েট ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহবুবকে বহিষ্কার করা হয়েছিল। কে বা কারা উৎপেতে থাকা সন্ত্রাসী 2-3টে মোটরসাইকেলে হেলমেট পরে এসে প্রথমে মাহবুবকে একটি গুলি করে। মাহবুব প্রাণে ভয়ে তার বাড়ির দিকে দৌড়ে পালাবার চেষ্টা করলে তারা তার পিছু নিয়ে তাকে জাপটে ধরে ফেলে মুখে 5টি গুলি করে। অনতিবিলম্বে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সাথে সাথে যারা এটা খুন করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি করছি। আর কোনো সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে কথা বলেন তিনি বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোষরদের বিচারে অন্তর্বর্তী সরকার দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা রিজভীর। বিএনপি সংস্কার বিরোধী নয় জানিয়ে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায় বিএনপি। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে, যেটা জনগণের প্রয়োজনীয়, জনগণের উপকারে লাগবে, সেই সংস্কার করতে। নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কা রয়েছে তারাই নানা কৌশলে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 2011 সালে জয়নুল আবদিন ফারুকের উপর হামলার প্রতিবাদ সভায় কথা বলেন তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই বিষয়টি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে। দেশের অস্থিরতা কাটাতে যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসের প্রথমে বা মাঝামাঝিতে নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারকে অনুরোধ করেন তিনি। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায়, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। এদিকে দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে পরস্পরের প্রতি সংযত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সহ বিএনপির নেতা কর্মীদের উপর পুলিশের হামলায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি বহু দলীয় মতকে সম্মান জানানোর পক্ষে, আর তাই নতুন বন্দোবস্তকে বাধাগ্রস্ত না করারও অনুরোধ জানান তিনি। সংযত হন গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা বহুদলীয় মতকে সম্মান জানানোর পক্ষে। আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো, সংসদকে অপবিত্র করার পক্ষে, বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা সহ যা খুশি তাই চালিয়ে যাওয়ার পক্ষে।
যারা নতুন রাজনৈতিক দল করেছেন তাদের মধ্যেই ছাত্রলীগের কেউ কেউ আছেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা নিজেদের ঢেকে রেখেছেন। এমনটাই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি আরও বলেন, একটি পক্ষ বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাইছে না। দেশ একবারই স্বাধীন হয়েছে জানিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত না করার আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ছাত্ররা কিছু কিছু কর্মকাণ্ড বৈষম্য তৈরি করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। শহীদরা কোনো দলের হয় না, শহীদরা সবসময় জনগণের জাতি। জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন, তাদের জাতি ধর্ম দলমত নির্বিশেষে আমরা একইভাবে এই শহীদ মিনার থেকে প্রতিশ্রুতি দিলাম আমরা তাদেরকে সম্মান করব। কিন্তু সম্মানটা অর্জন করা যত সহজ, রক্ষা করা তত কঠিন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকালে যশোরের পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় একদল। নির্বাচন কমিশনকে ঠিক না করলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে মন্তব্য করে নাহিদ বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে এনসিপি দেশের সংস্কার করতে চায়। এ সময় এনসিপির আরেক নেতা আখতার হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো তরুণদের ভয় পাচ্ছে। আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে। বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে, হাসিনার সংবিধানই থাকে, হাসিনার বিচার বিভাগই থাকে, হাসিনার প্রশাসনই থাকে, তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? আগামীতে সামনে একটি বড় আন্দোলন তৈরি হচ্ছে। সেই আন্দোলন হচ্ছে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সংস্কার এনেছি, কিন্তু এই সংস্কার প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদের কারণে। এবার আমাদের মাঠে নামতে হবে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের উপর সন্দেহ তৈরি হচ্ছে মন্তব্য করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। শুক্রবার যশোরে জুলাই শহীদদের পরিবারের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। হাসনাত আরও বলেন, কিছুদিন পর বলা হবে 5ই আগস্ট একটি মব ছিল, জুলাই যোদ্ধাদের বলা হবে জঙ্গি। তাই সরকার জুলাই ঘোষণাপত্র দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। মতবিনিময় সভায় এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সংবিধানের জুলাই ঘোষণাপত্র যুক্ত করার দাবি জানিয়ে বলেন, গণপরিষদের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা সম্ভব। আওয়ামী লীগের ভোট টানার জন্য তারা এখন আপনাদেরকে মব বলা শুরু করছে, কিছুদিন পরে 5ই আগস্টকে মব বলা শুরু করবে, কিছুদিন পরে আপনাদেরকে জঙ্গি বানাবে। এখন এটার জন্য আপনারা তৈরি, নাকি আপনারা এই জুলাই ঘোষণাপত্রকে আপনারা হচ্ছে সংবিধানের স্বীকৃতির জন্য আবার একসাথে 3 আগস্টে শহীদ মিনারে একত্রিত হবেন? এখন এটা আপনাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে, এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের হত্যা, নিপীড়ন, জেল, জুলুম, এই অবৈধ মামলা, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত। গত 31শে ডিসেম্বর আমরা বলেছিলাম যে শহীদ মিনারে এটা ঘোষণা দিব, এবং আমরা অলরেডি ড্রাফট করে সরকারকে দিয়েছি। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের রক্ষা নাই। কারণ লিখিতভাবে আপনি যে গল্পগুলা বলতেছেন, এই গল্পগুলা 2 দিন পর হারিয়ে যাবে। লিখিতভাবে জায়গাগুলা থাকতে হবে। এই লিখিতর বাংলাদেশের সবচেয়ে বড় দলিলটা হলো সংবিধান।
রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করার আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভা শেষে এ কথা জানান তিনি। আর এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রথম প্রতিরোধ দিবস 11 জুলাই শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা। এ সময় 24-এর 11 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে দিনটিকে গণ অভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেন তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল এবং ওনারা ওনাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে এবং এখন আবার কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী 5 আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যে আসা প্রয়োজন। আপনারা জানেন যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি, তো আশা করি রাজনৈতিক ঐক্যমত্য শেষে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে। 5 আগস্টের আগে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র না দিলে আবারও যাত্রাবাড়ি অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতিও দেখতে চান তারা। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই 24 শহীদ পরিবারের সোসাইটির ব্যানারে মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়। বক্তারা বলেন, আরেকটি 5 আগস্ট এসে গেলেও জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কোনো উদ্যোগ দেখছেন না তারা। মানববন্ধনে শতাধিক শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি 24-এর অভ্যুত্থানে আহত কয়েকজন অংশ নেন। এ সময় উন্নত চিকিৎসা না পাওয়ার আক্ষেপ করেন তারা। কেউ আমরা স্বামী হারিয়েছি, কেউ আমরা বাবা হারিয়েছি, কেউ আমরা ছেলে হারিয়েছি। প্রত্যেকটা শহীদ পরিবার আমরা একত্রিত হয়েছি যাতে আমরা সঠিক বিচারটা পাই। এই জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে এবং 5 আগস্ট 5 তারিখের মধ্যে যদি সরকার আমাদের জুলাই ঘোষণাপত্র দাবি দেওয়া যদি না ঘোষণা করেন, তাহলে সারা বাংলাদেশে আমরা শহীদ পরিবার আবার একত্র এই যাত্রাবাড়িতে আমরা অবস্থান নেব। জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের যে অবদান ছিল তার যথাযথ স্বীকৃতির দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থানে অংশ নেওয়া যুব আলেম সমাজ। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জুলাই আন্দোলনে আলেম ওলামাদের অবদান নিয়ে সেমিনারের আয়োজন করে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে বক্তারা বলেন, সবসময় যে কোনো আন্দোলন সংগ্রামে আলেম সমাজ যুবকরা অগ্রণী ভূমিকা পালন করলেও বরাবরই তারা উপেক্ষিত হন। তাই এনসিপি যেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো না হয়ে আলেম ওলামাদের এই আন্দোলন যে ত্যাগ আর তার মূল্যায়ন করে সেই দাবি জানান তারা। মার্কিন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠক করছেন বাংলাদেশের প্রতিনিধিরা। দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয় এই দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে। ট্রাম্প প্রশাসনের শুল্কসহ দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আন্তরিক পরিবেশে আলোচনা করেন তারা। এ সময় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তারা। বাংলাদেশ যেন ন্যায্যতার ভিত্তিতে শুল্ক আরোপ করা হয় সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিনিধি। আলোচনা বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বৈষম্যর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন চাকমা। সকাল 11টার দিকে রাঙামাটিতে অনুষ্ঠিত এনসিপির জাতীয় যুব শক্তির জেলা সমন্বয় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সংস্কার ও বিচারের আগে নির্বাচন হতে দেওয়া হবে না। একই সাথে সকলকে নিয়ে বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ফ্যাসিস্টদের দোসরদের দ্রুত অপসারণ করে বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করতে হবে। সবাই উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় সিনিয়র মুখ্য সংগঠন সহ এনসিপির নেতারা।
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত ইসলামের বাংলাদেশের সাধারণ সম্পাদক মামুনুল হক। শুক্রবার বাদ জুমা বাইতুল মুকাররমের উত্তর গেটে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। এ সময় হুঁশিয়ারি দিয়ে মামুনুল হক বলেন, গাজাসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ মানবাধিকার কমিশন। বাংলাদেশ এই কমিশন প্রতিষ্ঠা করা হবে দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করা। এ সময় উপস্থিত অন্যান্য বক্তারা অন্তর্বর্তী সরকারকে দেশের সংস্কৃতি ইসলামী মূল্যবোধের দিকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। অবিলম্বে সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ওয়াকিবহাল। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করব সিদ্ধান্তকে রুখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। 297 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাতের 3 দিনের রিমান্ড আবেদনের শুনানির পরে হবে জানিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আবুল বারাকাতকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গত 20 ফেব্রুয়ারি এনএনটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারকাত সহ 23 জনের নামে মামলা করে দুদক। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পরের যোগসাযোগে জালিয়াতি সহ এর মাধ্যমে এনএনটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এবং এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এই মামলা কগনিজেন্সে নেওয়ার অথবা কোনো শুনানি করার সুযোগ নেই আইনগতভাবে। সেই কারণেই আসামিকে সিডব্লিউ দেওয়া হয়েছে এবং আসামির বিরুদ্ধে 3 দিনের পুলিশ রিমান্ডের একটা দরখাস্ত ছিল। এই দরখাস্ত সবগুলো আপনার সেটেল ডাউন হবে বিজ্ঞ সেশন জাজে গিয়ে। যে এন্টি করাপশনের যে মামলাটা বিজ্ঞ সিএমএম আদালতের তার শোনার কোনো এখতিয়ার নাই, শুধুমাত্র তিনি তাকে শোন আদেশ দেখিয়ে তাকে কারাগারে সিডব্লিউ বলে কারাগারে প্রেরণ করেছেন। বোমা আতঙ্কে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সব যাত্রী ও ক্রুদের নামিয়ে নিয়ে বিমানে তল্লাশি করা হয়েছে। তবে তল্লাশি শেষে বোমা মেলেনি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে এটি ছিল একটি ফেক কল। বিমানবন্দর কর্তৃপক্ষের এক বার্তায় জানানো হয়, শুক্রবার বিকেল 4:30টার দিকে একটি অজ্ঞাত ফোন কলের মাধ্যমে বিমানের এই ফ্লাইটটিতে বোমা থাকার আশঙ্কার কথা জানানো হয়। উড়োজাহাজটি তখন 142 জন যাত্রী ও 7 জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিলেন। বিমানটির গন্তব্য ছিল কাঠমান্ডু। এরপর জরুরিভাবে উড়োজাহাজটির সব যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তারপর চালানো হয় তল্লাশি। তবে বোমা না মেলায় সব প্রক্রিয়া শেষে স্থানীয় সময় রাত 9টায় ফ্লাইটটি ফের কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করে। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেটে জ্যান্ট অ্যাক্সেসরিজ ফোম কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। দুপুর 2:30টার দিকে এই আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। তবে কারখানার নিচতলায় যন্ত্রাংশের কক্ষ থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তারা। কারখানাটিতে 50 জন শ্রমিক কাজ করছিল। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা নিরাপদ স্থানে সরে আসেন, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। এই কারখানা থেকে জুতার ব্যবহৃত ফোম সহ অন্তত 10 ধরনের ফোম তৈরি করা হতো। টোটাল 17 ইউনিট এখানে এসে কাজ করে আমরা 16টা 10 মিনিট সময় আমরা নিয়ন্ত্রণ করে ফেলছি এবং এখনই নির্বাপন কাজ চলছে শেষের দিকে এবং আগুনটা এখনও বলা যাচ্ছে না, তবে তদন্ত করে ক্ষয়ক্ষতি এবং আগুন কারণটা আমরা জানাতে পারি না। কেউ হতাহত নেই। রাজধানীতে কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। দাম বেড়েছে বেগুনেরও।
বিক্রি হচ্ছে মানভেদে 120 থেকে 160 টাকা কেজি। বেড়েছে পটল, ঢেঁড়স সহ প্রায় সব সবজির দাম। কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দরও। টানা কয়েকদিনের বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কম এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াতে দাম বেশি বলছেন সংশ্লিষ্টরা। পেঁপে 40 থেকে 50 আর কাঁকরোল 80 থেকে 100 টাকা কেজি বিক্রি করছে। বিক্রেতারা বলছেন গেল শুক্রবারও এসব সবজির দাম কেজিতে 10 টাকা কম ছিল। আর ক্রেতার অভিযোগ, বাজারে নজরদারি নেই সরকারের। বাজারে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। আর সোনালী মুরগির দর 300 থেকে 320 টাকা। বাজারে ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের 120 টাকা ডজন দরেই। সরবরাহ সংকটে চড়া প্রায় সব রকম মাছের বাজার। আমরা তো মরিচ পাচ্ছি না, মরিচ তো এখন আমদানি অনেক কম। যে জায়গায় টনে মরিচ হয় ওই অনেক অল্প হইতেছে মরিচ। ইদানিং বৃষ্টির কারণে চাষিরা মাল উঠাতে হচ্ছে না, খেতে যারা মাল রয়েছে কম কম করে উঠে মার্কেটে ছাড়ে, এই কারণে মার্কেটের দামটা বাড়িয়েছে। সোনালী এখন বর্তমান বাজার 290-300, বয়লার চলতেছে 150-60, আর দেশি মুরগিটা আছে আপনার 590 বা 600 এরকম। 780 থেকে নিয়ে 750, যাতে হাটে মালের দাম কমে নেয়, যাতে আমরা কম দামে বেচতে পারতেছি, আর ক্রেতা নাই বললেই চলে। টানা বৃষ্টির পর দেশের বিভিন্ন বাজারে বেড়েছে সবজির দাম, আর ট্রিপল সেঞ্চুরি ছাড়িয়েছে কাঁচা মরিচের বাজার। এছাড়া স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। কয়েকদিনের বৃষ্টিতে সিলেটের বাজারে তৈরি হয়েছে সরবরাহ সংকট। এতে টমেটো, কাঁকরোল, ঝিঙা, আলুসহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। তবে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। একই পরিস্থিতি রাজশাহীতে। গেল সপ্তাহে 140 টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ বর্তমানে বিক্রি হচ্ছে 300 টাকায়। এছাড়া কেজিতে 20 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায়। তবে কেজিতে 5 থেকে 60 টাকা পর্যন্ত কমেছে পটল, ঢেঁড়স, ঝিঙা সহ বেশ কিছু সবজির দাম। এদিকে ক্রেতার স্বস্তি নেই মাছের বাজারেও। বরিশালে লাখ টাকা ছাড়িয়েছে ইলিশের মন। এতে ছুটির দিনে ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। এছাড়া ময়মনসিংহের বাজারে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ব্রয়লার, সোনালী ও দেশি মুরগি। যদিও দাম বৃদ্ধির কারণ হিসেবে বরাবরের মতোই সরবরাহ সংকটকেই দুষছেন ব্যবসায়ীরা। সব গাড়ি নাইছে না, না হওয়াতে মালের দাম বেশি, কাঁচামরিচ তো নাই বাজারে এখনো। সবচেয়ে বেশি দাম বাড়ছে মরচর, ধন্যবাদ। আজকে কয়েকদিন বৃষ্টির জন্য মরিচের দামটা জাস্ট বেশি। এখন কেজি থাকার কথা সর্বোচ্চ 2000 টাকা, এলসি থাকার কথা 1500 টাকা, এর ভিতরে থাকার কথা 100%। সেখানে মাছের দাম অনেক বাড়তি তুলনামূলক। সাধারণ মানুষের লেগে ইলিশ এবার ধরা ছোঁয়ার বাইরে সোনার হরিণ 2800-2900 টাকা কেজি, আমাদের মতো লোকের পক্ষে সম্ভব না। একটু বয়লাটার দাম বাড়ছে 10 টাকা কেজিতে, আর আপনার ককটা নাই, যে কারণে সোনালির উপরে চাপটা যাইতেছে। সমাজের অসঙ্গতি, ভারসাম্য, আধুনিক জীবনের জটিলতা তুলে ধরতে বিমূর্তের সহাবস্থান শিরোনামে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পী মোহাম্মদ মনসুর কাজীর তৃতীয় একক চিত্র প্রদর্শনী। শুক্রবার ধানমন্ডির সৈফুদ্দিন শিল্পালয়ে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়। বিকেল 5টার উদ্বোধনের পর চিত্র প্রদর্শনটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এই আয়োজনে যোগদান দেশ বরেণ্য শিল্পী ও শিল্পানুরাগীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর অব এমিরাটস চিত্রশিল্পী রফিকুন নবী। আয়োজনে সভাপতিত্ব করেন প্রফেসর মিজানুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী প্রফেসর সৈয়দ আবুল বারেক আলভি এবং চিত্রশিল্পী প্রফেসর সৈয়দ সাইফুল কবির। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার উপর অতিরিক্ত 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে। ট্রুথ সোশ্যাল কানাডার প্রধানমন্ত্রীকে উল্লেখ করে ট্রাম্প বলেন, মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে শুল্কের বিষয়ে ছাড় দেওয়া হবে। ট্রাম্প আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার এবং বাণিজ্য ঘাটতি মেটাতে কানাডার উপর এই শুল্ক আরোপ করা হয়েছে। শুল্ক ও বাণিজ্যের বিষয়ে কার্যকর সমঝোতা করার আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার বেশিরভাগ দেশের উপরেই 15 থেকে 20% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এছাড়া বিশ্বজুড়ে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে বসবে 50% পর্যন্ত শুল্ক। তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কোনো দেশ তাদের কোম্পানি প্রতিষ্ঠা করলে সেক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হারের পর ফিফা র্যাঙ্কিংয়ে অবনমন দেখেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর এক ধাপ নিচে নেমেছে হামজা জামালরা। সবশেষ হাল নাগাদের পর বাংলাদেশের অবস্থান 184তম স্থানে। নিজেদের সবশেষ 2 ম্যাচের মধ্যে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেলেও বাংলাদেশকে হারতে হয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। সেটাই এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে বাংলাদেশকে। দক্ষিণ এশিয়া অঞ্চলে এই মুহূর্তে জামাল ভূঁইয়াদের পিছনে আছে কেবল ভুটান, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ হংকং আছে র্যাঙ্কিংয়ে 147তম স্থানে। আর বৈশ্বিক র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নেশনস লিগে ফাইনালে স্পেনের হারের সুবাদে জায়গা বদল হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথমবারের মতো নারী ফুটবলে দেখা গেল মিলিয়ন পাউন্ডের দলবদল। ইংলিশ ক্লাব লিভারপুল নারী দল থেকে 1 মিলিয়ন পাউন্ডে আর্সেনালের নারী দলবদল সেরেছেন স্ট্রাইকার অলিভিয়া স্মিথ। পুরুষ ফুটবলে যখন 100 মিলিয়ন পাউন্ডে দলবদলে নিয়মিত ঘটনা, তখন নারীদের ফুটবলের চিত্রটা ছিল পুরোপুরি ভিন্ন। এতদিন পর্যন্ত সবচেয়ে দামি দলবদল ছিল চেলসির নাওমি গিরমারো। 9 লাখ পাউন্ডে গত জানুয়ারিতে দলবদল সেরেছিলেন তিনি। এবার সেটাকে ছাড়িয়ে গেলেন কানাডার স্ট্রাইকার স্মিথ। লিভারপুলের সঙ্গে চুক্তির 2 বছর বাকি থাকলেও এখনই নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন এই স্ট্রাইকার। অলরেডদের নারী দলের হয়ে সবশেষ মৌসুমে 20 ম্যাচে করেছিলেন 7 গোল, আর কানাডার হয়ে 18 ম্যাচে আছে 4 গোল। তার এই দলবদলকে নারী ফুটবলের জন্য নতুন এক মাইলফলক বলেই মানছেন ফুটবল বিশ্লেষকরা। লর্ডসের টেস্টে ক্যারিয়ারের 37তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংলিশ তারকা জো রুট। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকায় সেরা 5-এ উঠে এসেছেন ইংলিশ এই ব্যাটার। লর্ডসে প্রথম দিন শেষে 99 রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিনের শুরুতেই তুলে নেন শতক, ছাড়িয়ে যান অজি তারকা স্টিভ স্মিথকে। বনে যান বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। সেঞ্চুরির সংখ্যায় রুটের চেয়ে এগিয়ে আছেন ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার, সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস, অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। 3 অঙ্কের ম্যাজিক ফিগার আর 2 বার স্পর্শ করতে পারলেই সাঙ্গাকারাকেও ছাড়িয়ে যাবেন রুট। আর 5টি সেঞ্চুরি হাঁকাতে পারলেই সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় সেরা 3-এ উঠে আসবেন ইংলিশ এই ব্যাটার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।